আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান মিথুন। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা পরমাণুর গঠন অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম পর্বে আমরা যতগুলো আলোচনা করেছি, দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব প্রথম পর্বের মতোই আর কয়েকটা টপিক আলোচনা করার জন্য। তোমরা যারা আমার প্রথম পর্বের ভিডিওগুলো না দেখছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিও ডেসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখান থেকে প্রথম পর্বের ভিডিওটা দেখে আসবা। তাহলে হচ্ছে যে সুবিধাটা হবে, তোমার এই যে টপিকগুলো আছে এগুলো বুঝতে খুব সুবিধা হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দ্বিতীয় পর্বে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো আমি আমার বোর্ডের ডান পাশে লিখে রাখছি। প্রথমে হচ্ছে পরমাণুর গাঠনিক হিসাব। আমরা পরমাণু অণু এগুলো সম্পর্কে জানছি, পরমাণু অণুর যে বিশ্লেষিত রূপ, ইলেকট্রন প্রোটন নিউট্রন, সেইগুলো সম্পর্কে জানছি। এইবার এটার গাঠনিক যে একটা হিসাব আছে, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের হিসাব, সেটা আমরা জানব। তারপরে হচ্ছে যে একটা পরমাণুর ভর কেমনে বের করতে হয় সেটা আমরা শিখব। এরপর হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে বের করতে হয় সেটা শিখব। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে আপেক্ষিক আণবিক ভর বের করতে হয় সেটা জানবো। এরপরে হচ্ছে আইসোটোপের ধারণা, মানে আইসোটোপ সম্পর্কে জানবো। এরপর আইসোটোপ থেকে কেমনে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয় সেটা জানবো। সো ডিয়ার স্টুডেন্ট, আর দেরি না করে আমরা আমাদের পড়ায় চলে যাই। প্রথমে আমরা পরমাণুর গাঠনিক হিসাব। এইখানে আমি একটা পরমাণুর স্ট্রাকচার অঙ্কন করব, গাঠনিক স্ট্রাকচার, যেটা মানে হিসাবকৃত স্ট্রাকচার। ধরো এইখানে আমি এক্স একটা বর্ণ লিখলাম, এটা ইংলিশ অ্যালফাবেট। এখন এক্স মৌলের একদম উপরে ডান পাশে যে অবস্থান করবে সে হচ্ছে চার্জ, মানে কোনো মৌলের একদম উপরে ডান পাশে যে অবস্থান করবে সে হচ্ছে চার্জ, এবং একদম বাম পাশে উপরে যে অবস্থান করবে সে হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। অর্থাৎ একটা মৌলের বাম পাশে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, অর্থাৎ এটা ভর সংখ্যা নির্দেশ করবে। এবং বাম পাশে নিচে এইখানে যে থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। অর্থাৎ বলা যায় পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম, অর্থাৎ এইটাকে বলা যায় প্রোটন সংখ্যা। এরপরে হচ্ছে কোন মৌলের ডান পাশের নিচে এইখানে যে অবস্থান করবে সে হচ্ছে নিউট্রন সংখ্যা। এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এখানে এক্স কিন্তু ভেরিয়েবল, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা 118টা মৌল ইনপুট করাইতে পারবো। 118টা মৌলের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই ডান পাশে যেটা থাকবে চার্জ, এই পাশে এটা, এখানে প্রোটন সংখ্যা, এখানে নিউট্রন সংখ্যা এটা। যেমন উদাহরণস্বরূপ যদি আমি এখানে এটার মতো একটা স্ট্রাকচার তৈরি করি, সর্বপ্রথম এইখানে আমি একটা সোডিয়াম মৌল ধরলাম, 118টার ভিতরে আমরা একটা পরমাণু ধরলাম, সোডিয়াম পরমাণু। এই পরমাণুর এই পাশে +1 আর এই পাশে হচ্ছে 23, এই পাশে 11। এখন এই যে তিনটা সংখ্যা আমি লিখলাম, এই তিনটা দ্বারা আমরা কি বুঝি, এইটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে দেখো একটা পরমাণুর ডান পাশে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে চার্জ সংখ্যা, অর্থাৎ +1, অর্থাৎ সোডিয়ামের চার্জ হচ্ছে +1। এরপর হচ্ছে যে বাম পাশে উপরে যেটা থাকবে ভর সংখ্যা, তাহলে সোডিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে 23। এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, অর্থাৎ এই 11 হচ্ছে প্রোটন সংখ্যা। এটা আমরা জানতে পারলাম। এখানে সোডিয়াম দিছি আমি, তুমি এখানে যে কোনো একটা মৌল দিতে পারো, অক্সিজেন, তারপরে হিলিয়াম, তারপরে নাইট্রোজেন, কার্বন, যে কোনো একটা মৌল এখানে ইউজ করতে পারো। তবে এইগুলা প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে এইগুলা নির্দেশ করবে চার্জ কোথায়, নিউট্রন কোথায়, এইটা। এখন আমরা এইটা থেকে 3টা সূত্র শিখব। আসলে 2টা সূত্র, তবে আমি এটাকে 3টা সূত্র বলি। তোমাদের যদি মন চায় একটু লিখে নিতে পারো 3টা সূত্র। সেটা হচ্ছে যে প্রথমে আমরা এখান থেকে প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচার থেকে, এই অবস্থা থেকে আমরা কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করব, কিভাবে প্রোটন সংখ্যা বের করব, কিভাবে নিউট্রন সংখ্যা বের করব।
এটা আমাদের জানতে হবে, কারণ আমাদের এই টপিকের নামই হচ্ছে পরমাণুর গাঠনিক হিসাব, মানে তার গঠনের ভিতরে যেগুলো থাকবে একটা পরমাণু ওইগুলোর হিসাব করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করার একটা নিয়ম। ইলেকট্রন সংখ্যা, কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা মাইনাস 4 সংখ্যা। প্রোটন সংখ্যা মাইনাস 4 সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এরপরে হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যাটা কি? নিউট্রন সংখ্যা হচ্ছে যে পারমাণবিক ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এই দুইটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন বের করার সূত্র। কিন্তু আমি যে বলছি তিনটা, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা মনে রাখছি যে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা। এই হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের হিসাব, অর্থাৎ পরমাণুর গাঠনিক হিসাব। পরমাণুর গঠনে এই তিনটা থাকে, তাদের হিসাব আমরা কেমনে করব সেটা। এখানে এই তিনটা হচ্ছে তোমরা একটু মনে রাখবা সূত্র আকারে, অবশ্য যদি প্রয়োজন হয় একটু লিখে রাখবা, তাহলে সুবিধা হবে। এখন কোনো কিছু যদি মুখস্থ না হয়, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এটা বারবার লিখবা, তাহলে এটা হচ্ছে ভালোভাবে মুখস্থ থাকবে। এখন এইখানে যে ইলেকট্রন সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা মাইনাস 4 সংখ্যা। তোমাদেরকে আমি আরেকটা ব্যাখ্যা যদি দেই, এটা হচ্ছে এটা সর্বদা মনে রাখবা, এটা হচ্ছে একটা পরমাণু, এটার ভিতরে নিউক্লিয়াস থাকবে। এখন এই নিউক্লিয়াসের ভিতরে কিন্তু প্রোটন আর নিউট্রন থাকবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন থাকবো, এখন যে একটা নিউক্লিয়াসের ভিতরে যে কয়টা প্রোটন থাকবে ওই কয়টা ইলেকট্রনই কিন্তু নিউক্লিয়াসের চারপাশে থাকবে। এটা কিন্তু চিরন্তন সত্য। একটা নিউক্লিয়াসের ভিতরে যে কয়টা প্রোটন থাকবে সেই কয়টা ইলেকট্রনই বাইরে থাকবে। এটা কেন? কারণ এই প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাদের ভিতর কোনো বৈদ্যুতিক সংযোগ নাই, মানে কোনো রশ্মি দিয়ে ইলেকট্রন আর প্রোটনের সাথে বাইধে দেয় নাই। এটা একটা আকর্ষণ শক্তি বলে লাগে রয়েছে। এখন বলা যায় যে এইখানে প্রোটন আর নিউট্রনের সংখ্যা সমান কেন? আচ্ছা ধরলাম সমান দিলা না, আমি এখানে প্রোটন 10টা, এখানে ইলেকট্রন দিলাম 12টা। এখন 10টা প্রোটন কিন্তু 10টা ইলেকট্রনকে নিজেদের দিকে আকর্ষিত করে রাখবে, আর 2টাকে নয়। ওই 2টা ইলেকট্রন ঘোরার সময় ছিটকে পড়ে যাবে। সেজন্য বলা যায় যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সর্বদা কি সমান একটা পরমাণুর ক্ষেত্রে। কিন্তু কেউ যদি দান গ্রহণ করে, কেউ যদি দিয়ে দেয় আবার কিছু নিয়ে আসে, সেটা ভিন্ন কথা। যেমন এইখানে দেখো, এইখানে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা সোডিয়াম লিখছিলাম, সরি আমি একটু মুছে দিচ্ছি। এখানে সোডিয়াম আর চার্জ হচ্ছে +1, ভর হচ্ছে 23, প্রোটন সংখ্যা হচ্ছে 11, এই পর্যন্ত আছে। আমরা যদি এটার ইলেকট্রন বের করি, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা মাইনাস 4 সংখ্যা। এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 11। এখন আমরা জানি প্রোটনের সমানই হইতে ইলেকট্রন। আমি যে মাত্র ব্যাখ্যাটা দিলাম যে কয়টা প্রোটন এই কয়টা ইলেকট্রন, তাহলে 11টা প্রোটন থাকলে 11টা ইলেকট্রন নয় কেন? কারণ এইখানে +1 দ্বারা বোঝা যায়, এখানে +1 দ্বারা বোঝা যায় সে একটা ইলেকট্রন অপর কাউকে দান করে দিছে, অন্য কাউকে দিয়ে দিছে। তাহলে হিসাব মতে আমাদের 11টা প্রোটনের 11টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু যেহেতু একটা ইলেকট্রন দান করে দিছে সেজন্য তার ইলেকট্রন সংখ্যা 10টা। এটাকে সূত্রের মতো যদি তৈরি করি তাহলে এরকম হয়, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা 11টা মাইনাস 4 সংখ্যা হচ্ছে +1, তাহলে এখানে 1, তাহলে ইকুয়াল 10, অর্থাৎ একটা দান করার জন্য 10টা হয়েছে। যদি কেউ নিত, গ্রহণ করতো, তাইলে কি হইতো? যেমন এখানে আমরা অক্সিজেন নিয়ে আসলাম, অক্সিজেনের এখানে কিন্তু +1 না, এখানে -2, এইখানে কিন্তু 16, এইখানে হচ্ছে 8। এইবার অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রনটা বের করি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কীরকম হবে? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা মাইনাস 4 সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 8টা, এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, আর 4 সংখ্যা হচ্ছে -2, ইকুয়াল 8 + 2 হুইচ ইজ 10, ইলেকট্রন 10টা।
প্রোটন কয়টা? 8টা। কেন? প্রোটনের সমানিত ইলেকট্রন হইতো, কারণ সে আরও 2টা অন্য কারো কাছ থেকে ধার করে নিয়ে আসছে, সেই জন্য তার হয়েছে 10টা। এই ছিল পরমাণুর গাঠনিক হিসাব। এরপরে আমরা যাচ্ছি যে একটা পরমাণুর ভর কেমনে বের করতে হবে। এইটা তোমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে, কারণ আমার আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রনের বৈশিষ্ট্য। আমরা ওই 3টা বৈশিষ্ট্য থেকে আমি যখন ওই ভিডিওটা আলোচনা করলাম তখন কিন্তু আমি বলে দিচ্ছি যে এই 3টা বৈশিষ্ট্য থেকে প্রোটনের ভর এবং নিউট্রনের ভরটা দয়া করে একটু মুখস্থ করতে হবে তোমাদের, কারণ এটা মুখস্থ না করলে এই যে একটা পরমাণুর ভর এটা পারা যাবে না। অর্থাৎ আমি ওইখানে আরেকটু আলোচনা করছি যে একটা প্রোটনের ভর মানে প্রত্যেকটা মৌলে একটা প্রোটনের ভর সমান, কিন্তু প্রত্যেক মৌলে প্রোটন সংখ্যা সমান না, এটা একটু মাথায় রাখবা। আর প্রত্যেক মৌলের নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকটা নিউট্রনের ভর সমান। তাহলে আমরা জানি যে এইখান থেকে যদি আমরা একটা পরমাণুর ভর বের করতে চাই, তাহলে আমরা একটু দেখি। এই পরমাণুর কেন্দ্রে একদম নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসটা গঠিত প্রোটন আর নিউট্রন দ্বারা, এবং এর চারপাশে ইলেকট্রন থাকে। আমি একটু আগে বললাম যে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের সাথে কোনো রশিদে বাধা নাই, বৈদ্যুতিক কোনো সংযোগ নাই, তবুও একটা আকর্ষণ বলে এখানে এখানে অবস্থান করতেছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে একটা আকর্ষণ বলে। এখন ধরো যে এইখানে যে অবস্থান করতেছে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে ইলেকট্রন। এই অবস্থান করার সময় এই ইলেকট্রনের কোনো ভর কিন্তু নিউক্লিয়াসে যাচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা একটু ফোকাস দিই এই চিত্রের দিকে, তাহলে বোঝা যায় পরমাণুর ম্যাক্সিমাম অংশ ফাঁকা, শুধু কেন্দ্রস্থলে নিউক্লিয়াস থাকবে, এরপরে ম্যাক্সিমাম অংশ ফাঁকা থাকবে। এখন আমাদের এই টপিক হচ্ছে এই টোটাল পরমাণুটার ভর আমাদের বের করতে হবে। এই জন্য এই টোটাল পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরটাকে বোঝায়। অর্থাৎ আমরা যদি একটা পরমাণুর ভর বের করতে চাই, তাহলে একটা পরমাণুর ভর বের করার যে কথা, একটা নিউক্লিয়াসের ভর বের করা একই কথা। অর্থাৎ আমাদের পরমাণুর ভর বের করার আগে আমাদের টার্গেট থাকতে হবে আমি নিউক্লিয়াসের ভর বের করব, কারণ ওইটাই পরমাণুর ভর। এখন নিউক্লিয়াসের ভর বের করতে হলে এই নিউক্লিয়াসটা কি কি দ্বারা গঠিত? একটা হচ্ছে এই নিউক্লিয়াসটা প্রোটন দ্বারা গঠিত, আর একটা হচ্ছে নিউট্রন দ্বারা গঠিত, মানে 2টা জিনিস দ্বারা গঠিত। এখন এই 2টা জিনিসের ভর যদি আমি পাই, তাহলে এই 2টা একসাথে করলে আমি টোটাল নিউক্লিয়াসের ভর পাবো। আর টোটাল নিউক্লিয়াসের ভর মানেই একটা পরমাণুর ভর, এটা তোমাদের জানতে হবে। তাহলে আমাদের মিশন কিন্তু টোটাল প্রোটন এবং টোটাল নিউট্রনের ভরটা বের করতে হবে, এটা আমাদের মিশন। কারণ এই 2টা যদি আমরা পারি, তাহলে আমরা যোগ করে দিলে নিউক্লিয়াসের ভরটা পাবো, আর ওই নিউক্লিয়াসের ভর মানেই একটা পরমাণুর ভর। সো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা উদাহরণস্বরূপ একটা মৌলের ক্ষেত্রে আমরা একটা পরমাণুর ভর বের করব, একটা মৌলের একটা পরমাণুর ভর শিখব, আর বাকিগুলো আমি এখানে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেব, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। ধরো আমরা এখন বের করব হচ্ছে সোডিয়াম এইভাবে আছে। এখন সোডিয়ামের প্রোটন সংখ্যা 11টা, ভর সংখ্যা 23টা, এবং এর নিউট্রন সংখ্যা হচ্ছে 12টি। তাহলে প্রোটন হচ্ছে 11টা, এটা প্রোটন, আর নিউট্রন হচ্ছে 12টা, এটা নিউট্রন। এখন আমরা যদি সোডিয়ামের একটি পরমাণুর ভর বের করতে যাই, তাহলে অবশ্যই ওই সোডিয়ামে যে কয়টা প্রোটন আছে তাদের সকল কয়টির ভর, যে কয়টা নিউট্রন আছে তাদের সকল কয়টির ভর আমাদের বের করতে হবে। যদি আমরা এই প্রোটন এবং নিউট্রনের সবটির ভর বের করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই পরমাণুটার ভর বের করতে পারবো, অর্থাৎ ওই নিউক্লিয়াসটার ভর বের করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, এইখানে আমরা জানি যে প্রত্যেকটা মৌলের একটা প্রোটনের ভর আমরা জানি ফিক্সড অ্যান্ড কনস্ট্যান্ট, হুইচ ইজ প্রোটনের ভর হচ্ছে 1.67, প্রোটনের ভরটা হচ্ছে 1.67, 3 × 10⁻⁻24 গ্রাম।
এটা হচ্ছে প্রত্যেকটা মোলের একটা প্রোটনের ভর। আবার প্রত্যেকটা মোলের একটা নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন এইখানে সোডিয়ামের ভিতরে প্রোটন আছে 11টা, তাহলে একটা প্রোটনের ভর আমরা জানি এত, তাহলে 11টা প্রোটনের ভর কত? তাহলে একটি প্রোটনের ভর আমরা জানি সেটা 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন টোটাল প্রোটন 11টা, তাহলে 11টার ভর কত হবে? সুতরাং 11টি প্রোটনের ভর হবে এটার সাথে 11 দ্বারা গুণ, -24 গুণ 11, এটার একক কিন্তু গ্রাম হবে, সমান। এরপরে হচ্ছে এটার মানটা আমাদের একটু হিসাব করতে হবে। এরপরে হচ্ছে যে একটি নিউট্রনের ভর আমরা জানি, একটা নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সুতরাং এইখানে কিন্তু নিউটন আছে 12টা, তাহলে সুতরাং 12টি নিউট্রনের টোটাল ভর হবে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অর্থাৎ এখানে আমাদের হিসাবকৃত মান। যদি আমরা একটু হিসাব করি যে একটা প্রোটনের ভর এত আর 11টা প্রোটনের ভর কত, এটা হচ্ছে 1.8403 ইন্টু 10⁻⁻23, আর এইটার ভর হচ্ছে 2.01 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এখন যদি আমরা টোটাল প্রোটন এবং টোটাল নিউটনের ভরের হিসাব করি একসাথে, তাহলে যেটা বের হবে সেটা একটা নিউক্লিয়াসের ভর। আর আমরা জানি একটা নিউক্লিয়াসের ভর মানেই হচ্ছে একটা পরমাণুর ভর। তাহলে এখন আমরা যদি নিউক্লিয়াসের ভর বের করি, যে একটি নিউক্লিয়াসের ভর, অথবা একবারে ধরি যে সুতরাং একটি পরমাণুর ভর সমান এই দুইটা হিসাবে যোগ করতে হবে, অর্থাৎ 1.840 ইন্টু 10⁻⁻23 প্লাস 2.01 ইন্টু 10⁻⁻23 ইকুয়াল অর্থাৎ এইটা যদি আমরা একটু হিসাব করি তাহলে হবে যে 3.85 ইন্টু 10⁻⁻23 গ্রাম। অর্থাৎ এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ভর। তাহলে আমরা জানি একটা নিউক্লিয়াসের মোট ভরই হচ্ছে একটা পরমাণুর ভর। তাহলে বলা যায় যে কোনো মোলের একটি, মানে সোডিয়ামের একটি পরমাণুর ভর 3.85 ইন্টু 10⁻⁻23। এটা কিন্তু ফিক্সড। তোমরা এইভাবে সোডিয়ামের মতো তোমাদের পছন্দ মতো আর 5টা মোলের একটি পরমাণুর ভর বের করে মানে খাতায় শিখবা। এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এরপর আমাদের যে টপিক সেটা হচ্ছে যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এখন এইটা পড়ার আগে আমাদের একটু আগে জানতে হবে যে আইসোটোপ এবং আইসোটোপের একটু ধারণা জানতে হবে, কারণ এইটার একটা অংশ এখানে লাগবে। সেহেতু আমরা একটু পড়ে নিই যে আইসোটোপ কি, তারপরে কয়েকটা মৌলের আইসোটোপের নাম। এটা যদি পড়ি তাহলে এটা আমাদের অনেক সুবিধা হবে। সো প্রথমে আমরা আইসোটোপ কি এটা দেখব। আমরা কিন্তু দেখছি যে প্রোটন সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, এগুলো কিন্তু দেখছি। এখন আইসোটোপের ধারণা যদি আমরা নিতে চাই তাহলে আমাদের জানতে হবে যে মানে একটা মৌলই থাকবে। ধরো আমি একটা কার্বন মৌল হিসাব করলাম, এটা একটা পরমাণু। এখন এই পরমাণুর প্রোটন সংখ্যাগুলো সেম, কিন্তু এদের ভর সংখ্যাগুলো আলাদা। এটা 12, এটা 13, এটা 14। অর্থাৎ কোনো মোলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা আলাদা। যদি এরকম হয় তাহলে এদের প্রত্যেককে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ এদের প্রোটন সংখ্যাগুলো একই কিন্তু ভর সংখ্যা আলাদা। তাহলে ভর সংখ্যা যদি আলাদা হয়, আমরা একটু আগে যে পড়লাম যে নিউটন সংখ্যার সূত্র কি, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে এর নিউটন সংখ্যা হচ্ছে 6, এর হচ্ছে 7, এর হচ্ছে 8।
অর্থাৎ নিউট্রন সংখ্যাও আলাদা। এই ক্ষেত্রে আমরা আরেকটু ভালোভাবে এই সংখ্যাটা দিতে পারি যে কোনো মোলের প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা। যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হয় পরস্পরের আইসোটোপ। এটা হচ্ছে আইসোটোপের ধারণা। আমরা এখানে পড়লাম যে কার্বনের 3টা আইসোটোপ আছে, একটার ভর 12, আর একটা 13, আর একটা 14। এরপর যদি আমরা পড়ি যে অক্সিজেন, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর এদের যে ভর 16, 17, 18। অক্সিজেনের 3টা আইসোটোপ। এরপরে হাইড্রোজেন, এইটা কিন্তু আমাদের বহুল এই উদাহরণটা দেওয়া হয়েছে। যেমন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু 1, কিন্তু এর ভর সংখ্যা 1, এটার 2, এটার 3। অর্থাৎ ভর সংখ্যাগুলো আলাদা কিন্তু প্রোটন সংখ্যাগুলো একই। এই জন্য হাইড্রোজেনের আইসোটোপ 3টা, 1, 2, 3 তাদের ভর। এখান থেকে আমি আইসোটোপের ধারণা টপিক হিসাবে লেখার একটাই উদ্দেশ্য, তোমরা সংজ্ঞাটা একটু দেখবা। আর এইখানে শুধু আমি কার্বন 12 আইসোটোপ যেটা আছে, এখানে আমরা আইসোটোপগুলো ইন্ডিকেট করব ভর সংখ্যা অনুযায়ী। যেমন এটা কার্বন 12 আইসোটোপ, এটা কার্বন 13 আইসোটোপ, কার্বন 14 আইসোটোপ, এইগুলো অনুযায়ী। এইখান থেকে আমি শুধু কার্বন 12 আইসোটোপটাকে নিচ্ছি, কারণ আমরা যখন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করব তখন এটা আমাদের লাগবে। এখন যেহেতু এটা একটা পরমাণু, তাহলে এটার ভর থাকবে। এখন এই কার্বন 12 আইসোটোপের ভর হচ্ছে, এই কার্বন 12 আইসোটোপ এটার ভর হচ্ছে, এটার ভর যাই হবে সেটা, এটার ভরকে যদি আমরা 12টা ভাগে ভাগ করি, ধরো এইটার ভর হচ্ছে এইটা, মানে আনুমানিক আমি চিত্রের মাধ্যমে দেখালাম। এখন এইটারে 12টা ভাগ করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এরকম 12টা ভাগ করে এটার 1 ভাগ আমাদের নিতে হবে। এই 1 ভাগের জন্য আমি এতটুকু তোমাদেরকে পড়াইলাম, কারণ এই কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের মান হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। এইটা আমাদের এই যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের নির্ণয়ের ক্ষেত্রে লাগবে। অর্থাৎ এইখান থেকে শুধু এইটা তোমরা একটু মনে রাখবা যে কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের মান হচ্ছে 1.66 × 10⁻24। এখন আমরা যেহেতু মৌলের একটি পরমাণুর ভর বের করব, সেই নিয়মটা আমরা শিখাচ্ছি, এবং এখন আমাদের কাজ হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করা। সর্বপ্রথম আমরা কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা আমাদের জানতে হবে, যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এটা সমান কি? এটা হচ্ছে যে মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ভাগ, মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে মাত্র যেটা বললাম যে কার্বন 12 আইসোটোপ, মানে আমরা আইসোটোপ নিব সেটা হচ্ছে কার্বন যার ভর 12 সেই আইসোটোপটা, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এইটা আমাদের নিতে হবে। অর্থাৎ মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এই দুইটা আমাদের জানলে আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারবো। এই দুইটার ভিতরে আমরা কিন্তু আগেই টপিক আলোচনা করছি যে কিভাবে মৌলের একটি পরমাণুর ভর বের করতে হয়। এখন আমরা জানবো যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান কত। সো আমরা যদি সোডিয়ামের আমাদের হিসাবকৃত মানটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে সেটা হবে 3.85 × 10⁻24, এবং কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের মান হচ্ছে 1.66 × 10⁻24। এটা কিন্তু ফিক্সড মান, এটা আমরা একটু আগে দেখলাম। তোমরা এটা একটু মুখস্থ করে রাখবা সুবিধার জন্য। এবং আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই, কারণ এইটার একক হচ্ছে গ্রাম, এইটার এককও গ্রাম। এখন যদি আমরা এটা ভাগ করি, গ্রাম গ্রাম চলে যাবে, এখানে কোনো একক থাকবে না। এখন এটা আমরা রেজাল্টটা আমরা যদি হিসাব করি, তাহলে এটা হবে যে এটা হবে যে 23, মানে প্রায় 23 দশমিক সামথিং আসে, এটা হিসাব হচ্ছে 23।
এই হচ্ছে আমাদের মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার হিসাব। আপেক্ষিক পারমাণবিক ভর বের করার হিসাব। এখানে আমাদের যেটা লাগবে আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে মৌলের একটি পরমাণুর ভর। এখন একটি পরমাণু ভর মানে কি? কার ভর? নিউক্লিয়াসের ভর। আর নিউক্লিয়াসের ভর মানে কার ভর? প্রোটন আর নিউট্রনের ভর। এইটা আমরা বের করা শিখছি। তারপরে কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশ, এটার মান কিন্তু 1.66 × 10⁻²৪। এটা একটু মুখস্থ রাখবা, এটা কিন্তু ফিক্সড মান। এবং এটাতে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কিন্তু মৌলের একটি পরমাণুর ভর থেকে। এখন যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর বের করতে চাই তাহলে সেটা কীরকম হবে? যেমন ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। এটা অক্সিজেনের ক্ষেত্রে। এখন আপেক্ষিক পারমাণবিক ভর 16। এই 16 যে আমরা বের করলাম, এখানে কিন্তু একটা পরমাণু হিসাব করে আমরা এই 16 বের করছিলাম। কারণ আমাদের এই সূত্রে ছিল যে অক্সিজেন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান অক্সিজেনের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপ ভরে 1/12 অংশ। এখানে কিন্তু একটা পরমাণুর ভর ইউজ হয়েছে। আর আমরা অণু পরমাণু থেকে আমরা জানছি একটা পরমাণু মিলে কখনো একটা অণু হবে না, একাধিক পরমাণু মিলে অণু হবে। তাহলে একাধিক পরমাণুর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অণু, আর অণুর যে ভরটা থাকবে সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। কাজে এটা শুধুমাত্র একটা অক্সিজেন পরমাণু। এরকম যদি আমরা আরেকটা অক্সিজেন এর আপেক্ষিক পারমাণবিক ভর এখানে হিসাব করি, তাহলে এখানে অক্সিজেন 2টা হলো। তাহলে 2টা অক্সিজেন মিলে এবার হবে O2, যেটা একটা অণু। এবার O2-র ক্ষেত্রে আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর পাবো না, এটার ক্ষেত্রে আমরা আপেক্ষিক আণবিক ভর পাবো। অর্থাৎ 16 আর 16 যদি আমরা হিসাব করি 32, তাহলে 32 হচ্ছে অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর, আর 16 হচ্ছে এর পারমাণবিক ভর। এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। অর্থাৎ O2 হচ্ছে অণু, আর এটা থেকে যে ভরটা পাবো আণবিক ভর। ও হচ্ছে পরমাণু, এটা থেকে যেটা পাবো এটা পরমাণু ভর। এই হচ্ছে আপেক্ষিক আণবিক ভর, পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। এটা তোমরা একটু দেখবা ভালো করে। এবং এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আইসোটোপের ধারণা। এটা আমরা একটু দেখছি, এটা একটু বই থেকে ভালো করে পড়ে নেবা, আশা করি হয়ে যাবে। এরপরে হচ্ছে আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব। কেমনে আমরা আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো, এইটা হচ্ছে আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের শেষ আলোচনা। এখন এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের আইসোটোপ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা জানি যে আইসোটোপের ভর সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা একই। তাহলে এরকম যদি হয় তাহলে তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। এখন আমরা জানবো আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে বের করে। এখন আইসোটোপের যে আইসোটোপগুলো, এইগুলা প্রকৃতিতে ধরো যে মানে কার্বনের 3টা আইসোটোপ আছে, প্রকৃতিতে 3টার সমন্বিত রূপ হইল 100%। অর্থাৎ কার্বন 12 আইসোটোপ, এটা একটা পার্সেন্টেজ হিসাবে প্রকৃতিতে থাকে। কার্বন যার ভর 13 সেটা একটা থাকে, যার ভর 14 সেটা একটা পরিমাণে থাকে। এখন 3টার সমন্বিত রূপ কিন্তু আবার 100%। এটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, আর তাদের নিজস্ব একটা ভর তো থাকবেই। এখন ধরো আমি আসলে এই টপিকটা একদম একটা উদাহরণ হিসাবে আলোচনা করি তোমাদের মাঝে, আশা করি বুঝতে পারবা। ধরো যে কার্বনের 3টা রূপ আছে, কার্বনের 3টা রূপ, এইটার ভর 12, এটা 13, এটা 14। তাদের প্রোটন সংখ্যা কিন্তু সেম। এখন এই আইসোটোপটা প্রকৃতিতে আছে 75%, ধরলাম আমরা 75%। এখন যার ভর 13, এই আইসোটোপটা প্রকৃতিতে আছে 20%, আর যার ভর 14, এই আইসোটোপটা প্রকৃতিতে আছে 5%। অর্থাৎ এদের সমন্বিত রূপ কিন্তু 100%, এটা প্রকৃতিতে। আর তাদের নিজস্ব ভর কিন্তু একটা করে আছেই, যে কার্বন 12, কার্বন 13, কার্বন 14। তাহলে যার ভর 12 সেই প্রকৃতিতে 75, 13 যার সে 20, আর যার 14 সে হলো 5%। এবার এই যে পার্সেন্টেজ প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এবং তাদের নিজস্ব ভর থেকে যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, এটার 3টা নিয়ম বলা চলে। এখন নিয়ম 3টা হচ্ছে, আমি বললে তোমরা যদি পারো একটু লিখে নিবা, অথবা তোমরা একটু মনে রাখতে চেষ্টা করবা। নিয়ম 3টা হচ্ছে, প্রথমটা হচ্ছে
প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণকে আইসোটোপের প্রত্যেক ভরের সাথে গুণ করতে হবে। অর্থাৎ প্রত্যেক আইসোটোপের ভরকে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা 12-র সাথে 75 গুণ করব, 13-র সাথে 20, 14-র সাথে 5 আমরা গুণ করলাম। ঠিক আছে, 1 নম্বর নিয়ম হয়ে গেল। এবার আসি 2 নম্বর নিয়মে। 2 নম্বরে বলা হয়েছে যে প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। এই সব কয়টা গুণফলকে আবার যোগ করতে হবে। 3 নম্বর নিয়মে বলছে যে উক্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। এখন আমরা 3টা নিয়ম অনুযায়ী যদি আগাই, তাহলে আমরা এখানে একবারে লিখতে পারি যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান, প্রথমে আমরা এদের ভরকে, আইসোটোপের ভরকে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দ্বারা গুণ করি। অর্থাৎ এখানে আছে 75% × 12, এইটা গুণ করা শেষ। এবার এটা গুণ করলাম যে 20 × 13, এইটাও শেষ। এবার এটাতে আসি যে 14 × 5, প্রাপ্ত গুণ আমরা সব কিছু গুণ করে ফেলছি, নিয়ম 1 আমাদের কমপ্লিট। এবার 2তে আসি, এই গুণফলগুলো যোগ করতে হবে। অর্থাৎ এইখানে যোগ চিহ্ন, এইখানে যোগ চিহ্ন। এবার প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হবে। এখন এই যোগফলগুলোকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে এইখানে যে মানটা আসবে সেটা হচ্ছে 12, হুইচ ইজ কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর। এই হচ্ছে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিলাম। তোমাদের পাঠ্য বই অথবা বিভিন্ন বোর্ড কোশ্চেনে দেখবা এরকম কিছু মানে সৃজনশীল আছে, এগুলো তোমরা এইটার মতো করে একটু দেখবা, আশা করি হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা অনেক লং হয়েছে মনে হয়। এখন তোমাদের বোঝানোর স্বার্থে হয়তো বা ভিডিওটা একটু বড় হয়েছে। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যেটা বরাবরের মতোই, সেটা হচ্ছে যে যদি কোনো টপিক না বুঝো, সেটা হচ্ছে যে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখবা যে আমি এটা বুঝতে পারি নাই, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব। এই হচ্ছে যে 2য় পর্বের আজকের আলোচনা। ইনশাল্লাহ দেখা হবে 3য় পর্বে ইলেকট্রন বিন্যাসের মজা আর কাহিনী নিয়ে। সো ডিয়ার স্টুডেন্ট, আপাতত ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।